অনেক মজা লাগবে জান, একবার কাছে আয়। আপু, কেন জানি খুব অস্বস্তি লাগছে। আমি আসলে ভাবতেই পারছি না আমরা এখন এই অবস্থায়। বেশি ভাবলে সবকিছুই কঠিন লাগে। এখন ভাবাভাবি বন্ধ করে আমার কাছে আয় তো। আমার হাত পা কাঁপছে আপু। আমার মনে হচ্ছে আমি পারবো না। সব তো আমিই করছি, তুই শুধু শান্ত হয়ে একটু সাহস কর। আপু, আমি আসলেই পারছি না। তুমি প্লিজ লাইটটা অফ করো। ও ফিমন, তুই তো দেখছি একদম ছোট বাচ্চা হয়ে আছিস। এই তো দেখ, আমি আসছি। আহ, ওভাবে হুট করে কাছে এসো না আপু। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। বারুক না হার্টবিট, দেখবি একটু পরে এই অস্থিরতাটা অন্যরকম একটা সুখে বদলে যাবে। তুমি এত সাহসী কিভাবে হলে আপু? আমার তো দম বন্ধ হয়ে আসছে। কারণ আমি জানি তুই আমাকে কত ভালোবাসিস। এখন হাতটা ধর তো আমার, বস এখানে। আপু, তোমার ওইটা আমাকে না পাগল করে দিচ্ছে। আমি নিজেকে সামলাতে পারছি না। সামলানোর দরকার নেই তো সোনা, নিজেকে আজ পুরোপুরি আমার হাতে ছেড়ে দে। কিন্তু আপু, আমার খুব ভয় করছে। যদি কিছু ভুল করে ফেলি। কিচ্ছু ভুল হবে না, আমি তোকে সব শিখিয়ে দিচ্ছি তো। এখন দেখ কি ভালো লাগে। উফ আপু, তুমি যখন ওভাবে হাত দিচ্ছ আমার সারা শরীর ঝিমঝিম করছে। এই ঝিমঝিম করাটাই তো আসল মজা। এখন আর একটু কাছে আয়। আপু, ওভাবে আমায় ছুঁয়ো না। আমি না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। সেটাই তো চাই আমি, ইমন। তুই নিয়ন্ত্রণ হারিয়ে আজ সব সুখ পা। আপু, আমি আসলেই পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে উত্তেজনায়। এই তো, এই তো হচ্ছে। দেখছিস কত ভালো লাগছে এখন। আহ আপু, তোমার হাতের ছোঁয়াগুলো এত নরম কেন? আমার মাথা কাজ করছে না। কারণ আজ তুই আমার খুব কাছে, দেখবি প্রতিদিন আরো কত গভীর মজা পাবি তুই। উফ, তুমি অনেক দারুণ করো। তুই আরেকটুক্ষণ দেখ আমি কিভাবে করি। আপু, তুমি এত জোরে ধরছো কেন? আমার সারা শরীর কেমন করছে। বেশি কথা বলিস না তো, এখন শুধু অনুভব কর আমি তোকে কি দিচ্ছি। উফ আপু, তোমার এই মায়াভরা শাসন আমার খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই রে পাগল। এখন দেখ, সামনে আরো কত রোমাঞ্চ বাকি। আপু, আমি সত্যিই বলছি, আমার আজ জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে। বলেছিলাম তোকে, শুধু শুধু ভয় পাচ্ছিলি। তোমার ওগুলো কি সুন্দর বড় বড়, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। ছুতে নিষেধ করেছে কে? ছুঁয়ে দেখ। ইমন কাঁপা কাঁপা হাতে ধরতে গিয়ে ও লজ্জা পেয়ে সরে আসলো। না আপু, আমি পারবো না। আজব, পারবি না কেন? তুমি আমার চাচাতো বোন। ধুর পাগল, আজ থেকে আমি তোর বউ। আজ আমাদের বিয়ে হয়েছে, ভুলে গেছিস? তারপরও লজ্জা করছে। লজ্জা পাওয়ার কি আছে? তোর বউয়ের শরীর, তুই যেখানে খুশি হাত দিতে পারিস। না আপু, তুমি বয়সে বড়। ঈশা অভিমানে উঠে পড়ল বিছানা থেকে, মুখ ভার করে বলল, ও, আসলে তুমি আমাকে মেনে নাওনি। আমি তা বলিনি, তুমি ভুল বুঝছো। আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি আসলে সুন্দরী না তো, এই জন্য। না আপু, কে বলেছে তুমি সুন্দর না? তুমি অনেক সুন্দরী, আর তোমার ওইগুলো বেশি সুন্দর। সুন্দর যখন ধরছিস না কেন? ধরলে ব্যথা পাও যদি? ধুর পাগল, ব্যথা লাগবে কেন? বরং আমার আরো আরাম আরাম লাগবে। আচ্ছা, তাহলে ধরবো। কয়বার বলতে হবে? ধর, আমার আর তর সইছে না। ইমন ধীরে ধীরে নিজের হাত দুটো এগিয়ে নিতে থাকলো। তার হাত তখনও কাঁপছে। ঈশার তর সইল না। ইমনের হাত দুটো তার নিজ গন্তব্যে বসিয়ে দিল। হাত দেওয়ার সাথে সাথে ইমন অবাক হয়ে গেল। কি সফট! কেমন লাগে? দেখতে যেমন সুন্দর, ধরেও তেমন আরাম। মনে হচ্ছে হাত বুলিয়ে দেয় আগুন। বলেছিলাম তোর ভালো লাগবে। তোমার কেমন লাগছে আপু? ব্যথা পাচ্ছ না তো? সোনারে, অনেক ভালো লাগছে। এভাবে রোজ হাত বুলিয়ে দিবি, না হলে আমার রাতে ঘুম হবে না। ঠিক আছে আপু, আমারও খুব আরাম লেগেছে। রোজ এভাবে করবা তো? হুম, রোজ করব। এবার চোখ বন্ধ করে হাত বোলাতে থাক। উফ, অনেক আরাম। এত শান্তি আগে পাইনি। ইমনের প্রতিটি কথায় এক ধরনের জড়তা থাকলেও ঈশার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। ইমনের মাথায় ঈশা খুব সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছে। আরামে চোখ বুজে আছে ইমন। ইমনের হাত তখনও ঈশার লম্বা চুলের ফাঁকে। এতক্ষণ ওরা চুল নিয়ে কথা বলছিল।
ইমন আর ঈশার নতুন জীবনের প্রথম রাতটি এভাবেই কাটছিল। তেলের স্নিগ্ধ সুভাষ আর ঈশার হাতের নরম ছোঁয়ায় ইমনের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে ইমনের এক অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। ঈশা আগ্রহ করে ইমনের কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। ইমনের চোখ জোড়া ঘুমে বুজে এলেও হঠাৎ সে ধরভর করে বিছানা থেকে উঠে বসল। আপু, রাত তো অনেক হলো, এবার মনে হয় ঘুমানো দরকার। হ্যাঁ রে পাগল, রাত তো 2টা বাজে, চল শুয়ে পড়ি। আমার এই পাশটায় শুই, আমি এই পাশটায় শুই, ওই পাশটায় আয়। তুমি আর আমি একই বিছানায় শোবো? ইমন, তুই আবার শুরু করলি? আমরা বিয়ে করেছি, এখন থেকে আমরা একসাথেই থাকবো। আয় শুয়ে পড়। না মানে আপু। ঈশা ইমনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, না মানে কি? এটা আমার কাছে কেমন লাগছে? কিছুই হবে না, আয়। না আপু, আমি বরং নিচে মেঝেতে শুই, তুমি বিছানায় আরাম করে ঘুমাও। ইমন কথাটি বলেই আলমারি থেকে একটা পাতলা কাঁথা বের করে মেঝের এক কোণে বিছাতে শুরু করলো। ঈশা অবাক হয়ে তার কাণ্ড দেখতে লাগলো। তুই কি পাগল হয়ে গেছিস ইমন? নতুন বিয়ে করে কেউ মেঝেতে শোয়? মানুষ শুনলে হাসবে। হাসুক আপু, আমার খুব লজ্জা লাগছে। তোমার এত কাছে শুলে আমি সারা রাত ঘুমাতে পারবো না, আমার হার্টবিট আবার বেড়ে যাচ্ছে। তুই কি সারা জীবন এইভাবেই আমাকে ভয় পাবি? আমি তোর বড় বোন নই, এখন তোর স্ত্রী। নিজের স্ত্রীর পাশে শুতে এত কিসের দ্বিধা তোর? আমি জানি আপু, কিন্তু আমার মাথায় এখনো সব গুলিয়ে যাচ্ছে। তুমি প্লিজ আমাকে একটু সময় দাও, আজ রাতটা আমি নিচেই থাকি। ঈশা বিছানা থেকে নেমে ইমনের সামনে এসে দাঁড়ালো। ইমনের জড়তা দেখে তার যেমন মায়া লাগছে, তেমনি ইমন, জেদ করিস না। এই শীতে মেঝেতে শুলে তোর অসুখ হবে। বিছানাটা অনেক বড়, তুই একদম কিনারায় গিয়ে শো, মেঝেতে যাস না। না আপু, আমি ঠিক আছি। ছোটবেলা থেকেই তো আমি পরিষ্কার কিছু কাজে অভ্যস্ত। তুমি লাইটটা অফ করে দাও, আমি এখানেই শুয়ে পড়ছি। তোর এই লাজুক স্বভাবটা কবে যাবে কে জানে? তুই কি চিরকাল এই আপু আপু করেই কাটিয়ে দিবি? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপু, তুমি শুয়ে পড়ো। কাল সকালে আবার আম্মু ডাকবে, দেরি হয়ে যাবে। ঈশা দীর্ঘশ্বাস ফেলে আবার বিছানায় গিয়ে বসল। সে বুঝতে পারছে ইমনের মন থেকে এই জড়তা কাটাতে সময় লাগবে। সে অনিচ্ছা সত্ত্বেও ঘরের বাতিটা নিভিয়ে দিল। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর, তবে মাঝরাতে ঠান্ডা লাগলে কিন্তু বিছানায় উঠে আসিস, তখন আমায় ডাকতে দ্বিধা করিস না। আচ্ছা আপু, শুভরাত্রি। অন্ধকারের মাঝে ইমন মেঝেতে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার কানে ঈশার শান্ত নিঃশ্বাসের শব্দ আসছে। সম্পর্কের এই নতুন মোড় তাকে রোমাঞ্চিত করলেও সামাজিক অভ্যেসের সেই লাজ তাকে আষ্টপিষ্টে বেঁধে রেখেছে। ঘরের নিস্তব্ধতায় ঘড়ির টিকটিক শব্দ যেন ইমনের কানে হাতুড়ির মতো বাজছে। পাশেই বিছানায় ঈশার নিয়মিত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু ইমনের চোখে আজ ঘুম নেই। আদৌ পারবো ঈশা আপুকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে? ছোটবেলা থেকে যাকে বড় বোন বলে মেনে এসেছি, যার শাসন আর আদরে বড় হয়েছি, হুট করে তাকে স্ত্রীর চোখে দেখা কি এতই সহজ? ইমনের চোখের সামনে ভেসে ওঠে একটি চেনা মুখ, একটি মেয়ে যাকে সে মনে মনে অনেক দিন ধরেই পছন্দ করে আসছে, কিন্তু লাজুক স্বভাবের কারণে কোনোদিন মুখ ফুটে বলা হয়নি। মিমকে আমি কতটা ভালোবাসি তা তো কাউকেই জানানো হলো না। ইমনের চোখ জলে ভেজে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করে, এখন আমি অন্য একজনের সামনে, কিন্তু ঈশা আপুকে কোনোভাবেই তো স্ত্রীর আসনে বসাতে পারছি না। আমার এই জড়তা, এই ভয়, এগুলো কি শুধু লজ্জার জন্য, নাকি আমার মনে মিমের জায়গাটা দখল হয়ে যাওয়ার ভয়ে? ইমনের ভাবনায় তার পরিবারের মুখগুলো ভেসে ওঠে। ওর বাবা রবিউল ইসলাম আর চাচা শফিকুল ইসলাম দুই ভাই মিলে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঈশার মা ইমা খাতুন আর ইমনের মা লতিফা বেগমও এই প্রস্তাবে সম্মত। মেয়েকে কাছে রাখতে পারবে এই খুশিতে আত্মহারা। পরিবারের এই বিশাল প্রত্যাশার চাপ ইমন অস্বীকার করতে পারেনি। বাবা আর চাচার কথার উপরে যাওয়ার সাহস আমার কোনোদিন ছিল না। আম্মু আর চাচি যখন বিয়ের প্রস্তাবটা আনলেন, আমি তো বোবার মতো দাঁড়িয়েছিলাম। ইমন যন্ত্রণাতে মাথা চেপে ধরল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তারা? আমাদের এই সম্পর্কের মাঝে কি
কোনো গোপন গল্প আছে যা আমি জানি না? ঈশার নরম ব্যবহার আর আজকের এই অদ্ভুত মায়ার ছোঁয়া ইমনকে বিষম এক সংকটে ফেলেছে। সে জানে ঈশা তাকে ভীষণ পছন্দ করে, কিন্তু ইমনের হৃদয় তো অন্য কোথাও পড়ে আছে। ঈশা আপু ভাবছে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আমার বুকের ভেতর যে অপরাধবোধ কাজ করছে তা আমি কাউকে বোঝাবো কিভাবে? একদিকে মিমের স্মৃতি আর অন্যদিকে আপন চাচার মেয়ে আমার স্ত্রী ঈশা। এই গোলকধাঁধা থেকে বের হওয়ার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। অন্ধকার ঘরে এক দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শোয়ে ইমন। মেঝের ঠান্ডাটা তার শরীরে লাগছে না, বরং মনের ভেতরের অস্থিরতা তাকে আরও বেশি শীতল করে দিচ্ছে। সে জানে এই রহস্যময় বিয়ের পেছনে থাকা কারণগুলো তাকে একসময় জানতেই হবে। ইমনের মনের টানাপড়নের মাঝেই এবার ফিরে যাওয়া যাক ঠিক 2 দিন আগের সেই বিভীষিকাময় মুহূর্তে, যা ঈশা আর ইমনের জীবনকে রাতারাতি বদলে দিয়েছে। ফ্ল্যাশব্যাক, সেই অভিশপ্ত রাত 2 দিন আগে। Resources here. ইউনিভার্সিটি থেকে ফিরছিল ঈশা। বিকেলের ম্লান আলোয় রাস্তার মোড় পার হতেই সামনে এসে দাঁড়ায় পাড়ার ত্রাস আদিল আর তার দলবল। কি খবর ঈশা বেবি? প্রতিদিন তো পালিয়ে যাও, আজ কোথায় যাবে? অনেকদিন ধরে বলছি তোমাকে পছন্দ করি, আজ একটা ফয়সালা করেই ছাড়বো। আদিল, রাস্তা ছাড়ো, আমি বাসায় যাব। আমার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করো না। বাবা আর চাচাকে সব বলে দিব। বাবা চাচাকে বলে কি হবে? আরে তোমাকে তো আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। এই আদিল যা চায় তা আদায় করে ছাড়ে। তৈরি থেকো। ঈশা কোনো মতে ভিড় ঠেলে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে বাসায় ফিরে আসে, কিন্তু বিপদ সেখানেই শেষ হয়নি। সেই রাতেই পরিস্থিতি চরম আকার ধারণ করে। ওগো শুনছো, নিচতলায় কারা যেন চিল্লাচিল্লি করছে। আশার বাবা, তাড়াতাড়ি নিচে যাও তো। আমি দেখছি। শফিক, তুইও আয় আমার সাথে। দেখ তো কারা এত রাতে বাড়ির সামনে এসে এমন তাণ্ডব করছে। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম নিচে নেমে দেখেন আদিল তার দলবল নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তর্জন গর্জন করছে। কি চাই? এটা কি প্রস্রাব করার জায়গা? আপনাদের বাড়ির মেয়েকে চাই। রবিউল ইসলাম রেগে হুঙ্কার দিয়ে বললেন, মুখ সামলে কথা বল বেয়াদব। আমার মেয়ের দিকে তাকাবার সাহস দিল কে? আপনি আর আপনার বউ মিলে যা নিয়েছেন, না তাকিয়ে পারা যায়? আদিল কুৎসিত হাসি দিয়ে উপরে ব্যালকনিতে তাকালো। সেখানে ইমা খাতুন, ঈশা আর লতিফা বেগম দাঁড়িয়ে। ঈশাকে দেখে চোখ টিপতেই ঈশা মায়ের বুকে সিটিয়ে গেল ভয়। আপনার বউ তো হেব্বি দেখতে, সুন্দর রবিউল সাহেব, একদম খাসা মাল। আমার বাড়ির মেয়ে বউদের নামে এমন কথা একদম বরদাস্ত করব না আমি। রাখছেন কেন? আমি তো শুধু আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। তোর মতো জানোয়ারের কাছে কখনোই আমার মেয়েকে তুলে দেব না। আদিল এবার রেগে গেল। রবিউল সাহেব, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। ঈশাকে আপনি ভালোই ভালোই আমার হাতে তুলে দিবেন, না হলে কালো ওকে তুলে নিয়ে যেতে আমার 1 মিনিট সময় লাগবে না। পাড়ার বাস করতে হলে আমার কথা মেনে নিতেই হবে। মুখ সামলে কথা বল আদিল। আমার ভাইয়ের মেয়েকে তুলে নেওয়া কি এতই সহজ? পুলিশে খবর দেবো আমরা। পুলিশ আমার পকেটে থাকে। কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, ভেবে দেখবেন মেয়ের ইজ্জত বাঁচাবেন নাকি জেদ করবেন। চলো সবাই। আদিল চলে গেলেও পুরো বাড়িতে সমস্যায় নীরবতা নেমে আসে। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম বারান্দায় বসে চিন্তায় মগ্ন হন। ভেতরে ইমা খাতুন আর লতিফা বেগম কান্নায় ভেঙে পড়ে। ঠিক, আদিল যা বলেছে তা করে ছাড়বে। ওর হাতে ঈশাকে তুলে দেওয়ার চেয়ে আমি বিষ খেয়ে মরে যাব। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বড় ভাই, আমি একটা কথা ভাবছি, যদি আমরা এখনই ঈশাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিই তবে আদিল আর কিছুই করতে পারবে না। কিন্তু এত তাড়াতাড়ি ছেলে পাবো কোথায়? অন্য কোথাও দেখার সময় নাই। আমাদের ইমন তো আছে। ইমনের সাথে ঈশার বিয়েটা যদি কাল সকালেই দিয়ে দিই তবে ঘরের মেয়ে ঘরেই থাকলো, আর এই গুন্ডার হাত থেকেও রেহাই পাওয়া গেল। কিন্তু ওরা তো ভাই বোন, সমাজ কি বলবে? আত্মীয় স্বজনরা কি মেনে নেবে? আপা, সমাজ যা বলে বলুক, ইমনের সাথে বিয়ে হলে অন্তত ঈশা নিরাপদে থাকবে। চাচাতো ভাই বোনের বিয়ে তো জায়েজ। শফিক, তুমি কি রাজি? বড় ভাইয়ের সম্মান আর ঈশার জীবনের জন্য আমি রাজি। কাল সকালে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেব। ইমনকে আমি বুঝিয়ে বলবো।
পরিবারের মান সম্মান আর ঈশাকে বাঁচানোর তাগিদে এভাবেই রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়। পরের দিন সকালে কোনো আয়োজন ছাড়াই অত্যন্ত গোপনে ইমন আর ঈশার বিয়ে সম্পন্ন হয়। ইমন তার ভালো লাগার কথা বলার সুযোগটুকুও পায়নি, আর ঈশাও সম্মানের ভয়ে এই বিয়েতে সাই দেয়। ভোরের ম্লান আলো জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। ঈশা খুব ভোরেই জেগে গেল। তার চোখ গেল মেঝের দিকে, যেখানে ইমন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। ঈশা বিছানা থেকে নেমে ইমনের শিয়রে গিয়ে বসল। ইমনের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে ঈশার ভেতরটা হাহাকার করে উঠল। সে জানে এই ছেলেটা কোনো দিন কারোর অবাধ্য হয়নি। মনে মনে, আমি কি খুব স্বার্থপর হয়ে গেলাম? নিজের সম্মান আর আদিলের হাত থেকে বাঁচতে গিয়ে ইমনের জীবনটাকে এইভাবে বেঁধে ফেললাম। ও তো আমায় বড় বোনের মতো শ্রদ্ধা করত, আজ ওর চোখে আমার জন্য শুধু ভয় আর জড়তা। ঈশা আলতো করে ইমনের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। ইমন ঘুমের ঘোরে একটু নড়ল চড়ল, কিন্তু জাগল না। ইমনের চোখে মুখে একটা চাপা কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে। ঈশা মনে মনে, ও হয়তো কাউকে ভালোবাসতো, হয়তো ওর নিজের কোনো স্বপ্ন ছিল। আমি কি পারবো ওর সেই অপূর্ণতা ঘুচিয়ে দিতে, নাকি সারা জীবন এই অপরাধবোধ নিয়েই আমাকে বাঁচতে হবে যে আমি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি? ঈশা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা পরিষ্কার হচ্ছে, কিন্তু তার নিজের মনের আকাশ মেঘে ঢাকা। ইমন যদি আমায় কখনো ক্ষমা না করে, যদি কোনোদিনও ও আমাকে স্ত্রীর চোখে দেখতে না পারে, তবে কি এই বিয়েটা শুধু একটা নামমাত্র বাঁধন হয়েই থেকে যাবে? আমি জানি ও খুব নরম মনের, বড়দের অবাধ্য হবে না, কিন্তু মনের মিল ছাড়া কি এই সংসার টিকে থাকবে? এমন সময় ইমন চোখ পিটপিট করে তাকাতে শুরু করল। ঈশাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে ধরপড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারছে না আপু এত সকালে ওর ভারে কি করছে। হঠাৎ ওর খেয়াল হলো গতকাল ওদের বিয়ে হয়ে গেছে। আপু, মানে তুমি কখন উঠলে? কাল রাতে কি আমি বেশিক্ষণ ঘুমিয়েছি? না রে, এইমাত্র উঠলাম। তুই কি খুব কষ্ট পেয়েছিস নিচে শুয়ে? শরীর ব্যথা করছে না তো? না না, আমি ঠিক আছি। তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছিলে? কিছু না রে পাগল, ভাবছিলাম আমি তোর জীবনটা খুব কঠিন করে দিলাম কিনা। কেন এমন বলছো? যা হয়েছে সব তো বড়দের ইচ্ছায়, এতে তোমার কি দোষ? ইমন কথাগুলো স্বাভাবিকভাবে বললেও তার গলায় এক ধরনের কৃত্রিমতা ছিল। সে মুখ নিচু করে বাথরুমের দিকে পা বাড়ালো। ঈশা তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। সে বুঝতে পারছে ইমন নিজেকে আড়াল করতে চাইছে। সকালের শান্ত পরিবেশে রান্নাঘরে শুরু হয়েছে ব্যস্ততা। লতিফা বেগম আর ইমা খাতুন নাশতা তৈরির পাশাপাশি নিচু স্বরে নিজেদের ভেতর কথা বলছেন। বাড়ির পুরুষেরা এখনো বাইরে, তাই এই সময়টুকুতে তারা মনের আগল খুলে দিয়েছেন। চুলার উপর তপ্ত তাওয়ায় রুটি সেকার শব্দ হচ্ছে। লতিফা বেগম আটা মাখছেন আর ইমা খাতুন সবজি কাটছেন। দুজনের মনেই গতরাতের ঘটনা নিয়ে এক ধরনের অস্থিরতা কাজ করছে। আপা, কাল রাত থেকে আমার মনটা একদম ভালো নেই। বড় অসময়ে আর অসংস্কারের ছেলেটার বিয়েটা দিয়ে দিলাম। ইমনের মুখটার দিকে তাকাতে পারছি না আমি। আমি কি খুব সুখে আছি রে লতিফা? নিজের মেয়েটাকে বাঁচাতে গিয়ে তোর হীরের টুকরো ছেলেটার ঘাড়ে বোঝা চাপিয়ে দিলাম। আদিলের মতো জানোয়ারটা যদি ওই হুমকি না দিত, তবে তো তোদের কোনো দিন বলতাম না। তা আমি জানি আপা, আপনি আর ভাই তো আমাদের জন্য কম করেননি। ঈশাও তো আমাদেরই মেয়ে, কিন্তু ইমনকে তো চেনেন, ও বড় লাজুক। কাল সারা রাত বোধহয় ভয়ে ওর চোখের পাতা এক করতে পারেনি। ইমন কি কিছু বলেছে তোকে? ঈশা কি খুব শাসন করছে ওকে? ওটা আবার একটু বেশি বুঝতার। ইমনের ওপর আবার জোর খাটাচ্ছে না তো? ও কিছু বলেনি ঠিকই, কিন্তু ওর চোখের তলায় কালি পড়ে গেছে। সারা জীবন আপু বলে রেখেছে, এখন বউ হিসেবে মেনে নিতে কি আর সহজ হবে? ও তো এখনো ছোট বাচ্চার মতো। আমার ভয়টা অন্য জায়গায় লতিফা। ইমন যদি ঈশাকে মেনে নিতে না পারে, তবে তো দুই পরিবারের সম্পর্কটাই বিছিয়ে যাবে। রবিউল সাহেব বলছিলেন ইমনকে যেন আমরা বুঝিয়ে বলি, সংসার তো আর শুধু দয়া দিয়ে চলে না। আমি তো চাই ওরা সুখী হোক, কিন্তু আপা, ইমন কি কাউকে পছন্দ করতো? আমি সেদিন ওর বইয়ের ভেতরে একটা শুকনো গোলাপ দেখেছিলাম। ওকে জিজ্ঞেস করার সাহস পাইনি। কি বলিস? সত্যি? যদি তাই হয় তবে তো আমরা বড় অন্যায় করে ফেললাম। এখন তো আর ফেরার পথ নেই রে। বিয়ের কবুল হয়ে গেছে।
এখন আমাদেরই চেষ্টা করতে হবে যেন ঈশা ওর মন জয় করতে পারে। দোয়া করবেন আপা, দুই ভাইয়ের মান সম্মান বাঁচাতে গিয়ে যেন আমার এই শান্ত ছেলেটার মনটা ভেঙে চুরমার না হয়ে যায়। লতিফা বেগমের দীর্ঘশ্বাস গিয়ে মিশল চুলার ধোঁয়ায়। ইমা খাতুনও চুপ হয়ে গেলেন। তারা জানেন তারা বড় একটা ঝুঁকি নিয়েছেন। এখন সবটাই নির্ভর করছে ইমন আর ঈশার ওপর। রান্নাঘরের ভ্যাপসা গরমে লতিফা বেগম আর ইমা খাতুনের দীর্ঘশ্বাসগুলো যখন একাকার হয়ে যাচ্ছিল, ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো ঈশা। ওর গায়ে গতরাতের সেই শাড়িটা থাকলেও অভিন্যস্ত চুলগুলো হাত দিয়ে কোনোমতে খোপা করা। দুই মায়ের আতঙ্কিত আর কৌতূহলী চাহনি ঈশার ওপর স্থির হতেই ও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ওর ভিতরটা অপরাধ বোধে কুঁকড়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু ও জানে এই মুহূর্তে ভেঙে পড়লে পুরো পরিবারটি ভেঙে পড়বে। ঈশা পা টিপে টিপে ভেতরে ঢুকে খুব শান্ত গলায় কথা বলতে শুরু করল, যেন রাতের অস্থিরতার কোনো ছাপ ওর মধ্যে অবশিষ্ট নেই। আম্মু, তোমাদের এই গোপন সভা কি এখনো শেষ হবে না? সকাল হয়ে গেছে, সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। ঈশা, তুই এই ভোরে উঠে পড়লি যে? রাতে কি একটুও ঘুমাসনি মা? কেন ঘুমাবো না? অনেক গভীর ঘুম দিয়েছি আজ। তোমরা শুধু শুধু দুশ্চিন্তা করে শরীর নষ্ট করো। লতিফা বেগম আটা মাখানো হাত নিয়ে ঈশার দিকে এগিয়ে এলেন। তিনি ঈশার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন সেখানে নববধূর আনন্দ আছে নাকি ভয়ের ছাপ। কিন্তু ঈশা খুব সুনিপুণভাবে নিজের মনের হাহাকার আড়াল করে হাসি মুখে তার থেকে আটার গামলাটা সরিয়ে নিতে চাইল। ওর এই স্বাভাবিকতা লতিফা বেগমকে কিছুটা ধন্ধে ফেলে দিল। তিনি মনে মনে ভাবছিলেন, তবে কি ইমন সত্যিই ঈশাকে গ্রহণ করতে পেরেছে, নাকি ঈশা স্রেফ তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই অভিনয়টুকু করছে। ঈশা মা, তুই এখানে কেন এলি? যা ঘরে গিয়ে বিশ্রাম নে, আজ অন্তত তোকে রান্নাঘরে ঢুকতে হবে না। ওসব নতুন বউয়ের নিয়ম রেখে দাও তো চাচি। আমি কি এই বাড়ির বাইরের কেউ? দাও, রুটিগুলো আমিই বেলে দিচ্ছি। না রে মা, লতিফা ঠিকই বলেছে, তুই আজ থাক। এমনিতেই তোর মুখটা অনেক শুকনো লাগছে। রাতে এমন তোকে বিরক্ত করেনি তো? উফ আম্মু, তোমরা যে কি সব বলো না। ইমন তো তোমাদের মতো অত জটিল নয়। ও খুব সহজ মানুষ। যা হয়েছে সব ও মেনে নিয়েছে। ঈশার মুখে এই আশ্বাসটুকু শুনে ইমা খাতুনের বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। তিনি হাতের সবজি কাটার বটিটা একপাশে সরিয়ে রেখে মেয়ের হাত দুটো ধরলেন। তার মনে হলো হয়তো আদিলের সেই অভিশপ্ত রাতের পর এই প্রথম তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে ঈশা নিজের আত্মমর্যাদাকে কতটা নিচে নামিয়ে রেখে এই কথাগুলো সাজাচ্ছে। ইমন যে মেঝেতে শুয়ে কাটিয়েছে এবং মিমের নাম ধরে দীর্ঘশ্বাস ফেলেছে, সেই গোপন সত্যিটা ঈশা আপাতত নিজের হৃদয়ের গভীরে কবর দিয়ে দিল। ইমন কি উঠেছে মা? ও কি এখন ফ্রেশ হচ্ছে? হ্যাঁ চাচি, ও তৈরি হচ্ছে। ওর চা কি বানানো হয়েছে? আমি ওর জন্য চাটা নিয়ে উপরে যাই। এই তো কেতলি নামিয়েছি, তুই বরং এক কাজ কর, নাস্তার টেবিলে গিয়ে বস, আমি ইমনের চাটা ওখানেই দিয়ে আসছি। না চাচি, আমি নিজেই দিচ্ছি। তোমরা শুধু আমাকে একটু হাতে হাতে সাহায্য করতে দাও। রান্না করলে আমার মন ভালো থাকে। ঈশা জেদ করে চুলা থেকে কেতলিটা নামিয়ে নিল। ইমা খাতুন যখন সবজিগুলো কড়াইয়ে তুলছিলেন, তখন ঈশা খুব স্বাভাবিকভাবে খুন্তিটা নিজের হাতে নিয়ে নিল। ও চাচ্ছিল না মায়েরা ওটে কোনো প্রশ্ন করার সুযোগ পাক। প্রতিটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওর মনে হচ্ছিল ও ইমনের কাছে অপরাধী হয়ে যাচ্ছে। রান্নাঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়েও দেখল সকালের রোদটা অনেক প্রখর হয়ে উঠছে, ঠিক যেমন ওর জীবনের বাস্তবতাগুলো ক্রমশ প্রখর থেকে প্রখরতর হচ্ছে। ঈশা, রবিউল সাহেব বলছিলেন আজ দুপুরে তোদের একবার ডাক্তার দেখানো দরকার। ওই গুন্ডাগুলো যেভাবে ধমকে গেছে তাতে তোদের মানসিক অবস্থা নিয়ে উনি খুব চিন্তিত। ডাক্তার লাগবে না আম্মু, আমি ঠিক আছি। আর এমন তো একদম শান্ত। তোমরা শুধু বড় আব্বুকে বলো এই সব নিয়ে আর বাইরে কথা না বলতে। ইমনকে কি তুই কোনোভাবে এসব ব্যাপারে জিজ্ঞেস করেছিলি মা? ও তো ইদানিং খুব আনমনা থাকতো। না চাচি, অতীত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমরা এখন এক ছাদের নিচে, এটাই সবচেয়ে বড় সত্যি। ঈশা চায়ের কাপটা হাতে নিয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। লতিফা বেগম আর ইমা খাতুন একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন। ঈশার এই অতি সাবধানী উত্তরগুলো তাদের মনে নতুন কোনো সন্দেহের জন্ম দিল কিনা বোঝা গেল না। ঈশা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল, ওর হাতটা কাঁপছিল। ও জানে ওপরে গেলে আবার সেই জড়তা আর লজ্জার দেয়ালটা সামনে এসে দাঁড়াবে।
কিন্তু পরিবারের সামনে ওকে একটা আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করে যেতেই হবে, যতক্ষণ না আদিলের ভয়টা পুরোপুরি কেটে যাচ্ছে। মনে মনে আমি জানি আম্মু, তোমরা আমাদের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছো, কিন্তু এই বিয়ের দায়ভার বইতে গিয়ে আমি ইমনের সুখ কেড়ে নিলাম না তো? আজ থেকে প্রতিদিন আমাকে এই মিথ্যা হাসির অভিনয়টুকু করে যেতে হবে, যেন তোমরা শান্তিতে থাকতে পারো। সিঁড়ির বাঁকে দাঁড়াতেই ও দেখল ইমন বাথরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছছে। ওর চোখে সেই বিষণ্ণতা এখনও বর্তমান। ঈশা দরজার চৌকাঠটা পার হয়ে ভেতরে ঢুকল। ও জানে এখন থেকেই শুরু হবে ওদের জীবনের দ্বিতীয় যুদ্ধ, যেখানে কোনো গুন্ডা নেই, কিন্তু রয়েছে একরাশ নীরব অভিমান আর না বলা কথা। ঈশা চায়ের কাপটা টেবিলের ওপর রেখে খুব ধীর গলায় ইমনকে ডাকল। এই যে মিস্টার, আপনার চা রেডি। এখন কি রাগ কমিয়ে একটু আমার দিকে তাকানো যাবে? আপু, আবার তুমি ওভাবে বলছো কেন? আমি তো রাগ করিনি। রাগ করিসনি তো মেঝের সাথে সখ্যতা করলি কেন? নে, চাটা খেয়ে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। ইমন চায়ের কাপটা হাতে নিতে গিয়ে ঈশার আঙুলের ডগা একটু ছুঁয়ে ফেলল। সাথে সাথে ও শিউরে উঠল, যেন কোনো নিষিদ্ধ বস্তু স্পর্শ করেছে। ঈশা সেই অস্বস্তিটুকু লক্ষ্য করেও কিছু বলল না। ও শুধু একটা মায়াভরা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেন ও কিছুই বুঝতে পারেনি। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ঈশার মনে হলো প্রতিটি ধাপ যেন ওকে এক গভীর অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু এক প্রকার আপোষ করা জীবন। ঈশার ঘরের পরিবেশটা যখন এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে আছে, ঠিক তখনই দেয়াল ঘড়িটা জানিয়ে দিল কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। ইমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতামগুলো আটকাচ্ছিল, কিন্তু ওর হাতগুলো যেন বারবার ভুল করছিল। আয়নার প্রতিবিম্বে ও দেখল ঈশা শান্তভাবে নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না, অথচ গতকাল পর্যন্ত ওরা কত অনর্গল গল্প করত। সম্পর্কের এই নতুন নামটা যেন ওদের দুজনের মাঝখানে এক বিশাল কাঁচের দেয়াল তুলে দিয়েছে। ইমন এক প্রকার যান্ত্রিকভাবেই নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। ও চাচ্ছিল দ্রুত এই গুমোট পরিবেশ থেকে বেরিয়ে মিমের সাথে দেখা করতে, বা অন্তত একটু একা থাকতে। আপু, আমি তৈরি। তুমি কি যাবে? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ ইমন, আমি আসছি। তুই আগে চল, আমি ওড়নাটা ঠিক করে নিচ্ছি। ইমন নিচে নেমে দেখল ড্রয়িং রুমে রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম গম্ভীর মুখে বসে আছেন। তাদের সামনে রাখা খবরের কাগজটা অপঠিত অবস্থায় পড়ে আছে, আর দুজনের কান সজাগ হয়ে আছে বাইরের কোনো শব্দের অপেক্ষায়। ইমনকে কলেজ ড্রেসে দেখে রবিউল সাহেব একটু নড়ে চড়ে বসলেন। শফিকুল ইসলাম ছেলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস লুকালেন। ঈশা সিঁড়ি দিয়ে নামতে নামতে যখনই গেটের দিকে পা বাড়াতে চাইল, ঠিক সেই মুহূর্তে রবিউল ইসলাম বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে গেটের সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালেন। তার চোখ মুখে এক ধরনের আতঙ্ক আর কঠোরতা মিশে আছে, যা দেখে ইমন পুরোপুরি থমকে গেল। ঈশা, তুই আজ কোথাও যাবি না, ঘরে জামা। কেন বাবা? আজ তো আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, না গেলে সমস্যা হবে। না রে মা, বড় ভাই ঠিকই বলেছেন। আজ তোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কয়েকটা দিন বাড়িতেই থাক। কিন্তু ছোট আবু হুট করে ওকে যেতে দিচ্ছ না কেন? কোনো বিশেষ কারণ আছে কি? ইমনের প্রশ্নের উত্তরে রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম একে অপরের দিকে তাকালেন। আদিলের সেই কুৎসিত হুমকি আর ঈশার ইজ্জত নিয়ে টানাটানির কথা তারা কোনোভাবেই ইমনের কানে তুলতে চান না। তারা জানেন ইমন খুব নরম মনের ছেলে, এই কথা শুনলেও হয়তো আরও বেশি ভয় পেয়ে যাবে বা উত্তেজনায় কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে। বাড়ির মায়েরা রান্নাঘরের পর্দা সরিয়ে উৎসুক চোখে তাকিয়ে আছেন। পুরো বাড়ির বাতাস যেন এক অজানা আশঙ্কার ভারী হয়ে উঠেছে। ইমন ওর বাবার চোখে এক ধরনের অস্থিরতা দেখল, যা ও আগে কখনো দেখেনি। তেমন কিছু না রিমন, আসলে পাড়ার পরিস্থিতি একটু অস্থিতিশীল, তাই আমরা চাইছি ঈশা এখন কয়েকটা দিন একটু সাবধানে থাকুক। পাড়ার পরিস্থিতি মানে? আমি তো সকালে সব শান্ত দেখলাম। ঈশা গেলে সমস্যা কোথায়? আমি তো ওর সাথেই থাকবো। তুই ছোট মানুষ, সব বুঝবি না। তোকে যেতে বলছি, তুই যা। কিন্তু ঈশা এই গেটের বাইরে এক পাও আজ দেবে না। ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও জানে কেন ওকে আটকানো হচ্ছে। আদিলের সেই লালসা ভরা চোখ আর হুমকি ওর স্মৃতিতে এখনও টাটকা। ও জানতো এমন কিছু একটা ঘটবে, কিন্তু ইমনের সামনে ও নিজেকে খুব অসহায় বোধ করছিল। ইমন বারবার ওর বাবার দিকে তাকাচ্ছিল উত্তরের আশায়, কিন্তু শফিকুল ইসলাম ওর চোখের দিকে তাকাতে পারছেন না। ইমনের মনে হলো বড়রা ওর থেকে কিছু একটা গোপন করছেন, আর সেই গোপনীয়তা ওকে যেন বাড়ির বাইরের লোক বানিয়ে দিচ্ছে। ওর ভেতরে এক ধরনের অভিমান দানা বাঁধতে শুরু করলো। তোমরা সব সময় আমায় বাচ্চা ভেবে আসছো। কাল আমাদের বিয়ে দিয়ে দিলে, অথচ কারণটা বললে না। এখন ওকে যেতে দিচ্ছ না, সেটার কারণও বলবে না। ইমন, তর্ক করিস না, যা বললাম তাই কর। তুই কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে।
ইমন তুই যা, বাবা যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি আজ না হয় বাড়িতেই থাকলাম। ঈশা ম্লান মুখে ইমনের দিকে তাকিয়ে কথাটা বলল। ইমন আর কোনো কথা না বলে রাগে আর ক্ষোভে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও বুঝতে পারছে না এই পরিবারের উপর হঠাৎ করে কিসের কালো ছায়া নেমে এলো। গেটটা খোলার সময় ও লক্ষ্য করল দূরে গলির মোড়ে কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ও সেদিকে খুব একটা গুরুত্ব দিল না। ইমনের মাথায় তখন কাজ করছিল মিমের কথা। এই বিশৃঙ্খলার মাঝে মিমই হতে পারে ওর একমাত্র শান্তির জায়গা। ও দ্রুত পায়ে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করল, আর পেছনে ফেলে এলো এক আতঙ্কিত ঘর এবং তার সদ্য বিবাহিত স্ত্রী ঈশাকে, যে জানালার গ্রিল ধরে নিরিমেষ চেয়ে আছে ওর যাওয়ার পথের দিকে। মনে মনে, ইমন তুই হয়তো ভাবছিস আমি তোকে অবহেলা করছি বা বড়দের সাথে মিলে নাটক করছি, কিন্তু আমি যে তোকে আর এই পরিবারকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছের বলি দিয়েছি সেটা তুই কবে বুঝবি? ইমন যখন দৃষ্টিসীমায় বাইরে চলে গেল, রবিউল ইসলাম সাথে সাথে গেটে বড় তালাটা ঝুলিয়ে দিলেন। শফিকুল ইসলাম বারান্দার ইজি চেয়ারে বসে কপালে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলেন। ঈশা ঘরটিতে বন্দী হয়ে গেল এক অজানা ভয়ে, আর ইমন মুক্তির স্বাদ নিতে গিয়ে অজান্তেই পা বাড়ালো এক নতুন বিপদের দিকে। ইমন গেট পেরিয়ে গলির মোড় ঘুরতে না ঘুরতে বাড়ির সামনে দুটো মোটরসাইকেলের বিকট শব্দ শোনা গেল। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম তখনও ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন, কিন্তু এই শব্দ শোনা মাত্রই দুজনের মেরুদণ্ড সোজা হয়ে গেল। গেটের বাইরে থেকে আদিলের সেই চেনা অট্টহাসি আর অশ্রাব্য গালিগালাজ ভেসে আসতে শুরু করল। ঈশা তখন জানালার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু বাইরে আদিলকে দেখা মাত্রই ভয়ে ওর রক্ত হিম হয়ে গেল। আদিলের হাতে একটা লোহার রড আর ওর সঙ্গীদের হাতে লাঠিসোঁটা। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেটা বুঝতে বড়দের এক মুহূর্তও সময় লাগল না। ওই রবিউল সাহেব, গেট খোলেন। গতকাল যে সময় দিয়েছিলাম তা পার হয়ে গেছে। আমার জিনিস আমি বুঝে নিতে আসছি। ভেতর থেকে চিৎকার করে, আদিল তুই এখান থেকে চলে যা, আমরা কোনো ঝামেলা চাই না। পুলিশে কিন্তু খবর দিয়েছি। পুলিশ? আরে পুলিশ চা নাস্তা খাইয়ে মোড়ে বসিয়ে রেখে আসছি। বেশি কথা বাড়াবেন না। গেট না খুললে আজ তালা ভেঙে ঘরে ঢুকবো। ভেতর থেকে চিৎকার করে লতিফা বেগম আর ইমা খাতুন পাগলের মতো ড্রয়িং রুমে ছুটে এলেন। ঈশা ভয়ে কাঁপছে, ওর ঠোঁট দুটো নীল হয়ে গেছে। শফিকুল ইসলাম দ্রুত ঈশার হাত ধরে ওকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। বাড়ির ভেতরে এক ধরনের হুড়োহুড়ি পড়ে গেল। আদিল বাইরে গেটে লাথি মারতে শুরু করেছে আর লোহার রড দিয়ে গেটের তালার উপর আঘাত করছে। প্রতিটা আঘাতের শব্দ যেন ঈশাদের কলিজায় গিয়ে বিঁধছিল। রবিউল সাহেব বুঝতে পারলেন আদিল সত্যি ভেতরে ঢুকে পড়লে ঈশাকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। ইমা ভাবি, লতিফা, দাঁড়িয়ে থেকো না। ঈশাকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে যাও, বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে দাও। মা ঈশা, আয় আমার সাথে। কোনো শব্দ করবি না মা, একদম চুপ করে থাকবি। ইমা খাতুন আর লতিফা বেগম ঈশাকে এক প্রকার পাজাকোলা করে বেডরুমের লাগোয়া বড় বাথরুমটার ভেতরে ঢুকিয়ে দিলেন। ঈশাকে দেয়ালের এক কোণে বসিয়ে দিয়ে ইমা খাতুন ওর মাথায় হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বললেন। বাথরুমের দরজাটা ভেতর থেকে আটকে দেওয়া হলো এবং তার ওপর বড় একটা আলমারি ঠেলে রাখা হলো, যেন বাইরে থেকে কেউ বুঝতেই না পারে এখানে কোনো দরজা আছে। ঈশা অন্ধকারের মাঝে নিজের হাঁটুতে মুখ গুজে বসে রইল। ওর মনে হচ্ছিল এই নিস্তব্ধতা যেন মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। বাইরে থেকে বিকট শব্দে, গেট ভেঙে ফেলেছি রে, এবার কে বাঁচাবে তোদের? ঈশা সুন্দরী আমার, বের হয়ে আসো, না হলে পুরো ঘর তছনছ করে দেব। আদিল আর ওর দলবল হুড়মুড় করে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম নিজেদের সর্বোচ্চ সাহস সঞ্চয় করে ওদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। আদিল ঘরের আসবাবপত্র ভাঙতে শুরু করল। সোফার গদির রড দিয়ে ফালি ফালি করে ফেলল সে। ওর রাগী চোখগুলো সারা ঘর খুঁজে বেড়াচ্ছিল ঈশাকে। রবিউল সাহেবকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দিয়ে ও রুমের ভেতরে ঢুকে পড়তে চাইল। লতিফা বেগম আর ইমা খাতুন আড়ালে দাঁড়িয়ে দরুদ পড়ছিলেন আর আল্লাহর কাছে মেয়ের ইজ্জত ভিক্ষা চাইছিলেন। আদিল, তুই অনেক বাড়াবাড়ি করছিস। ঘরে কোনো মেয়ে নেই। ঈশাকে আমরা কালকেই বিয়ে দিয়ে দিয়েছি। আজ সকালে ওর শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলবেন না চাচা, এই বাড়ির ওপর আমার লোক নজর রাখছে। আপনার ছেলে ইমন একাই বের হয়েছে আজ। ঈশা এখনো এই ঘরেই আছে। তবে কি ওই ইঁদুরের মতো গর্তে ঢুকেছে? আদিল ঈশার ঘরের দরজা লাথি মেরে খুলে ফেলল, বিছানার চাদর টেনে নিচে ফেলে দিল, আলমারি খুলে সব জামাকাপড় তছনছ করল। ও যখন বাথরুমের দেয়ালের দিকে তাকাচ্ছিল, ঈশার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। কাঠের আলমারিটা দরজার সামনে থাকায় ও বুঝতে পারল না ওটার পেছনেই ওর শিকার লুকিয়ে আছে।
আদিল রাগে গজগজ করতে করতে আবার ড্রয়িং রুমে ফিরে এলো। রবিউল সাহেবের কলার চেপে ধরে ও ওর বিভৎস চেহারাটা তার মুখের কাছে নিয়ে এলো। আজ খুঁজে পেলাম না বলে কি বেঁচে গেলেন ভাবছেন? আমি আবার আসব, আর তখন যদি ওকে না পাই তবে আপনাদের এই রাজপ্রাসাদ আমি জ্বালিয়ে দেব। চলো সবাই। আদিল আর ওর দলবল ভাঙচুর শেষ করে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। ওদের চলে যাওয়ার শব্দটা মিলিয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত বাড়ির সবাই পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইমা খাতুন কাঁপতে কাঁপতে বাথরুমের দরজার সামনে থেকে আলমারিটা সরালেন। ঈশা যখন বের হয়ে এলো ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। ও মেঝেতে বসে হাউ মাউ করে কেঁদে উঠল। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম নিজেদের অসহায়ত্বের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছিলেন। এই শান্ত সুন্দর পরিবারটি যে এমন এক নরকে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। কলেজ ক্যাম্পাসের ঝাউতলাটা বরাবরই ইমনের খুব প্রিয় জায়গা। এখানেই মিম ওর জন্য অপেক্ষা করে প্রতিদিন। কিন্তু আজ কলেজের গেট দিয়ে ঢোকার পর থেকেই ইমনের পাগুলো যেন সামনে এগোতে চাইছিল না। ওর মনে বারবার ঈশার সেই বিষণ্ণ মুখ আর বাবার আতঙ্কিত চাহনি ভেসে উঠছিল। মিমকে দূর থেকে দেখা মাত্রই ইমনের বুকের ভেতর এক তীব্র অপরাধবোধ মোচড় দিয়ে উঠল। মিম একটা হালকা নীল রঙের জামা পরে বেঞ্চে বসেছিল, হাতে কয়েকটা বই। ইমনকে দেখে ও হাসি মুখে হাত নেড়ে ডাকল, কিন্তু ইমন হাসতে পারল না। ও খুব ধীর পায়ে মিমের কাছে গেল ঠিকই, কিন্তু বসল অনেকটা দূরত্ব বজায় রেখে। মিম অবাক হয়ে ইমনের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল। কি রে ইমন, আজ তোর হয়েছে কি? এত দূরে বসে আছিস কেন? আমি কি তোকে কামড় দিব? এই যে দেখ, তোর পছন্দের চকোলেট এনেছি, নে ধর। ইমন মিমের বাড়ানো চকলেটের দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। ও শুধু একবার মিমের চোখের দিকে তাকিয়ে আবার মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করল। ওর নিস্তব্ধতা মিমকে আরও বেশি বিচলিত করে তুলছিল। এমন সময় ইমনের আরও কয়েকজন বন্ধু রাফি আর তুষার হাসাহাসি করতে করতে সেখানে এসে হাজির হলো। তারা ইমনের বিষণ্ণতা খেয়াল না করেই আড্ডায় মেতে উঠল। তুষার এসে ইমনের কাঁধে ধপাস করে একটা চর বসিয়ে দিল। আজ তোকে দেখে মনে হচ্ছে একদম দেবদাস হয়ে গেছিস। কি ব্যাপার, মিম কি আজ বকাঝকা করেছে নাকি? আরে শোন, আজ কিন্তু আমরা কেউ ক্লাস করছি না, রিভার সাইডে যাব, ওখানে দারুণ বাতাস। চল সবাই মিলে ঘুরে আসি। হ্যাঁ রে ইমন, চল না। মিম তো সেই কখন থেকে প্ল্যান করে বসে আছে, আজ বিকালে আমরা সবাই মিলে নৌকায় ঘুরবো। মিম, তুই তো বললি ইমনকে রাজি করানো তোর বা হাতের কাজ, এখন দেখ তোর হিরো তো কথাই বলছে না। আমি তো সেই কখন থেকেই বলছি, কিন্তু ও তো আজ মূর্তির মতো হয়ে আছে। ইমন, কি হয়েছে বলবি তো? চল না আজ একটু ঘুরি। অনেক দিন তো কোথাও যাওয়া হয় না, তুই না গেলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না। যাবি তো? মিম ইমনের একদম কাছে এসে বসার চেষ্টা করল। ও ইমনের শার্টের হাতাটা টেনে ধরার চেষ্টা করতেই ইমন চট করে হাতটা সরিয়ে নিল। এই প্রথম ইমন মিমকে এভাবে এড়িয়ে গেল। মিম থতমত খেয়ে গেল। ওর মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। বন্ধুদের সামনে এভাবে প্রত্যাখ্যাত হবেও ভাবতেও পারেনি। রাফি আর তুষার একে অপরের দিকে তাকাচ্ছিল। তারাও বুঝতে পারছিল ডাল মে কুছ কালা হ্যায়, কিন্তু ইমন কোনো কৈফিয়ত দিল না, কোনো কথা বলল না। ওর নীরবতা যেন মিমের ওপর এক প্রকার মানসিক অত্যাচার হয়ে দাঁড়ালো। ইমন, তুই কি আমার উপর রাগ করে আছিস? কোনো ভুল করেছি আমি? যদি ঘুরতে যাওয়ার ইচ্ছে না থাকে তবে বল, কিন্তু এভাবে পাথরের মতো বসে থাকিস না তো। রাফি, দেখ তো ওর শরীর ঠিক আছে কিনা, জ্বর আসলো নাকি আবার? আরে না, জ্বরে কি আছে, নির্ঘাত বাড়ি কারোর সাথে ঝগড়া করে এসেছে। ইমান, তুই যদি না যাস তবে মিমও যাবে না, আর মিম না গেলে পুরো আড্ডাটাই মাটি। চল দোস্ত, মনটা ভালো হয়ে যাবে। নৌকা ভ্রমণ আর বিকেলের ফুচকা সব তোর জন্য বুক। চল এবার উঠ। তুই কি বুঝতে পারছিস না ইমন, তোকে ছাড়া আমার দিনটাই কাটতে চায় না। চল না লক্ষ্মীটি, আজ না হয় সব অভিমান ভুলে একটু একসাথে সময় কাটাই। প্লিজ একবার অন্তত তাকা আমার দিকে। ইমনের কান দিয়ে বন্ধুদের কোনো কথাই যেন ভেতরে ঢুকছিল না। ওর মস্তিষ্কে তখন ঈশার মায়াভরা শাসনগুলো আছড়ে পড়ছিল। ও নিজের ওপর ঘৃণা বোধ করছিল যে ও মিমকে সব সত্যি বলতে পারছে না, আবার ঈশার সাথে করা ও সেই বাধ্যবাধকতার বিয়েটাকেও ও মেনে নিতে পারছে না। মিম যখন মিনতি করছিল, ইমনের মনে হচ্ছিল ও যদি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে পারত তবে হয়তো বেঁচে যেত। ও ব্যাগটা কাঁধে নিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো।
বন্ধুদের কিছু না বলেই ও উল্টো পথে হাঁটতে শুরু করলো। মিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখে জল টলমল করছিল, আর্তনাদ করে। ইমন, এভাবে চলে যাচ্ছিস কেন? তুই কি জানিস আমার কতটা কষ্ট হচ্ছে? রাফি, ও কি পাগল হয়ে গেল? কেন ও আমার সাথে এমন করছে? রাফি আর তুষার মিমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ইমনের সেই দ্রুতলয়ে চলে যাওয়া মিমের মনে হাজারটা সন্দেহের বীজ বুনে দিয়ে গেল। ইমন জানতো এভাবে এড়িয়ে গিয়ে ও মিমের সাথে অন্যায় করছে, কিন্তু ও এটাও জানতো যে সত্যিটা মিমকে বললে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। ও যখন কলেজ গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ওর পেছনে রয়ে গেল মিমের কান্না আর ওর সাজানো কৈশোরের সব স্বপ্ন। কলেজ থেকে ফেরার পথে ইমনের মনের ভেতর সারাক্ষণ মিমের সেই জল ভরা চোখ দুটো ভাসছিল। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল ওর, কিন্তু বাড়ির গেটের সামনে পৌঁছতেই ইমনের সব চিন্তা এক নিমেষে উধাও হয়ে গেল। ও দেখল গেটের সেই মজবুত তালাটা বাঁকা হয়ে ঝুলে আছে, যেন কোনো দানব ওটাকে উপড়ে ফেলার চেষ্টা করেছে। কাপা হাতে গেট ঠেলে ভেতরে ঢুকতেই ইমনের বুকটা ধক করে উঠল। সুন্দর সাজানো ড্রয়িং রুমটা এখন ধ্বংসস্তূপ। ইটালিয়ান সোফার গদিগুলো চিরে তুলা বের হয়ে আছে। সেন্টার টেবিলের কাচটা ভেঙে চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের দেওয়ালে থাকা পারিবারিক ছবিগুলোও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ইমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো ভুল করে অন্য কোনো বাড়িতে ঢুকে পড়েছে। ছোট আব্বু আম্মু, তোমরা কোথায়? বাড়িতে কি ডাকাত পড়েছিল? এই কি অবস্থা হয়েছে ড্রয়িং রুমের? ইমনের চিৎকারে ভেতর ঘর থেকে রবিউল ইসলাম আর সাফিকুল ইসলাম ধীর পায়ে বেরিয়ে এলেন। তাদের পেছনে লতিফা বেগম আর ইমা খাতুন। সবার চোখ মুখ বসা, কান্নায় লাল হয়ে আছে। ঈশা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, ওকে দেখা যাচ্ছে না। ইমন ওর বাবার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরল। ও দেখল বাবার শার্টের কলারটা একটু ছেঁড়া, যেন কেউ ধস্তাধস্তি করেছে। সাফিকুল ইসলাম ছেলের দিকে তাকালেন ঠিকই, কিন্তু পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিলেন। এই ভয়াবহ অপমানের কথা তিনি নিজের ছেলেকে বলতে পারছেন না। তার নিজের পৌরুষই যেন আজ আদিলের বুটের নিচে পিষ্ট হয়েছে। ছোট আব্বু, কথা বলছো না কেন? কে করেছে এসব? পুলিশে খবর দাওনি কেন? আমাদের বাড়ির এই হাল কে করলো? আম্মু, তুমি কেন কাঁদছো? কেউ কি তোমাদের আঘাত করেছে? চোখ মুছতে মুছতে, না রে বাবা, কেউ মারেনি, এমনি হাত ফসকে কয়েকটা জিনিস ভেঙে গেছে। তুই ওসব নিয়ে চিন্তা করিস না, যা হাত মুখ ধুয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি। হাত ফসকে সোফার গদি চিরে যায়, হাত ফসকে টেবিলের কাজ চূর্ণ হয়ে যায়। আমাকে কি বাচ্চা পেয়েছো তোমরা? বড় আব্বু, আপনি তো অন্তত সত্যিটা বলুন। পাড়ার ওই গুন্ডাগুলো কি এখানে এসেছিল? ওই কি এই কাজ করেছে? সকালে দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইমন, তোকে বলেছি না এসব নিয়ে মাথা ঘামাবি না। যা হয়েছে হয়েছে, আমরা সব ঠিক করে নেব। তুই নিজের পড়াশোনায় মন দে। আর কাল থেকে কলেজে যাওয়ার দরকার নেই, কয়েকদিন বাড়িতেই থাক। রবিউল সাহেবের এই কঠোর নির্দেশ ইমনের রাগকে আরও বাড়িয়ে দিল। ও বুঝতে পারছে সবাই মিলে ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কেন? ও কি এই বাড়ির কেউ নয়? ও ঈশার ঘরের দিকে তাকালো, দেখল ঈশা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। ওর কাঁধটা হিক্কা তুলে কাঁপছে। ও যে কাঁদছে সেটা দূর থেকেই বোঝা যাচ্ছে। ইমন এক পা করে ঈশার ঘরের দিকে এগিয়ে গেল। ও ভাবল অন্তত ঈশার কাছ থেকে সত্যিটা জানা যাবে, কিন্তু ও কাছে পৌঁছতেই ঈশা চট করে দরজাটা বন্ধ করে দিল। ইমন দরজায় ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আপু, দরজা খোলো। তোমার তো অন্তত আমাকে বলা উচিত কি হয়েছে। তোমরা কি সবাই মিলে আমাকে পর করে দিতে চাইছো? আজ সকালে ঈশাকে কলেজে যেতে দিলে না, আর এখন এই ধ্বংসলীলা। আমাকে কেউ কিছু বলবে না কেন? ইমন, চিৎকার করিস না, যা ঘরে যা। ঈশা এখন কথা বলার অবস্থায় নেই, ওকে একা থাকতে দে। আর তুইও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখ। এখন থেকে এই বাড়ি কেউ বাইরে যাবে না। ইমনের সহ্য শক্তির সীমা ছাড়িয়ে গেল। ও বারবার প্রশ্ন করছে, অথচ প্রতিবারই দেওয়ালের মতো বাধা পাচ্ছে। ওর মনে হলো এই বাড়ির প্রতিটা ইঁট যেন আজ ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
নিজের ওপর আর বাড়ির সবার ওপর এক তীব্র বিতৃষ্ণা জন্মালো ওর। ও আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। জোরে দরজাটা টেনে ও ভেতর থেকে লক করে দিল। ওর মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিমের সেই বিমর্ষ মুখ, আদিলের সেই নোংরা চাহনি আর বাড়ির এই ভাঙাচোরা আসবাবপত্র সব মিলে ওর মস্তিষ্ক যেন বিস্ফোরণ হতে চাইছে। নিজের ঘরে একা বসে। ঠিক আছে, কেউ যখন আমাকে কিছু বলবে না, তবে আমারও আর কারোর সাথে কথা বলার দরকার নেই। তোমরা তোমাদের এই রহস্য নিয়ে থাকো, আমি আর এই ঝামেলার মাঝে থাকতে চাই না। ইমন বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। ও জানে না যে দরজার ওপাশে ঈশা দাঁড়িয়ে আছে ওকে সব সত্যি বলার জন্য, কিন্তু বাবার কড়া নির্দেশের কাছে ও বন্দী। পুরো বাড়িতে এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে, যা আসন্ন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। ইমন বুঝতে পারছে না এই রাগ আর অভিমান ওকে কোন বিপদের মুখে ঠেলে দেবে। রাতের অন্ধকার ঘন হওয়ার সাথে সাথে বাড়ির নিস্তব্ধতা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। ড্রয়িং রুমের সেই ভাঙাচোরা আসবাবপত্রগুলো অন্ধকারের মাঝে পড়ে আছে এক একটা ক্ষত চিহ্নের মতো। ইমন নিজের ঘরে গুম হয়ে বসেছিল। ওর মনের ভেতর যে আগ্নেয়গিরিটা সারা বিকেল ধরে টকবক করে ফুটছিল, তা এখন বিস্ফোরণের অপেক্ষায়। ঠিক এমন সময় দরজায় খুব আলতো করে টোকা পড়ল। ইমন জানত একা কে। ঈশা এক হাতে খাবারের থালা আর অন্য হাতে জলের গ্লাস নিয়ে খুব সন্তর্পণে ঘরে ঢুকল। ওর চোখের জল শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু চোখের কোণগুলো এখনও লাল। ও চেয়েছিল এই নিরিবিলি সময়ে ইমনের সাথে সব কথা গুছিয়ে বলতে, কিন্তু ইমন তখন অন্য কোনো জগতের মানুষ। ইমন, অনেক রাত হয়েছে, সারাদিন তো কিছু খাসনি। এই নে, খাবারটা খেয়ে নে, শরীরটা তো একদম শুকিয়ে গেছে রে। খাবারটা টেবিলে রেখে তুমি এখান থেকে বিদায় হও তো আপু, তোমার মুখ দেখতে আমার ঘেন্না লাগছে। ঈশা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। ও ভাবতেও পারেনি ইমন ওর সাথে এভাবে কথা বলতে পারে। ছোটবেলা থেকে যে ইমন ওকে ছায়ার মতো অনুসরণ করত, সেই ইমনের গলায় আজ বিষ। ঈশা খাবারের থালাটা টেবিলের ওপর রেখে ধীর পায়ে ইমনের বিছানার পাশে এসে বসল। ও ইমনের কাঁধে হাত রাখতে যেতেই ইমন ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল। ইমনের সেই তীব্র ঘৃণা দেখে ঈশা পাথর হয়ে গেল। ঈশার মনে হলো আদিলের রডের আঘাতের চেয়েও ইমনের এই ব্যবহার ওকে বেশি রক্তাক্ত করছে। কেন এসেছো এখানে? সহানুভূতি দেখাতে, নাকি এটা দেখতে যে তোমার জীবন নষ্ট করার মিশনে আমি কতটা সফলভাবে বলি হচ্ছি? তুমি তো বেশ ভালোই আছো, নিজের ইচ্ছা মেটাতে একটা ছাগলের বলি দিয়ে দিলে। ইমন, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? পরিস্থিতির চাপে পড়ে আমাদের এই বিয়েটা হয়েছে। আমি কি চেয়েছিলাম এমনটা হোক? চুপ করো, একদম আর কোনো নাটক করবে না। আমি মিমকে ভালোবাসি, মিমকে কথা দিয়েছিলাম আমি ওর থাকবো। আজ তোমার জন্য আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না। তুমি তো আমার সিনিয়র, আমার বড় বোন ছিলে। তোমার কি একবারও মনে হলো না যে তোমার চেয়ে বয়সে ছোট একটা ছেলের জীবনে তুমি এভাবে শ্মশান করে দিচ্ছ? ঈশা নিথর হয়ে বসে রইল। ইমনের প্রতিটি শব্দ যেন ধারালো তীরের মতো ওর বুকে বিঁধছে। ও জানত না ইমনের জীবনে মিম নামের কেউ এত গভীরভাবে জড়িয়ে আছে। ঈশার নিজের মনের ভেতরের অপরাধবোধ এখন এক বিশাল পাহাড়ে পরিণত হলো। ও চেয়েছিল ইমনকে আদিলের হাত থেকে বাঁচাতে, কিন্তু ও বুঝতে পারেনি যে ও আসলে ইমনের হৃদয়টাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। ঈশার গলার কাছটা ধরে এলো, কিন্তু ও নিজেকে শক্ত রাখতে চেষ্টা করল। ও জানত এখন ভেঙে পড়লে ইমন আরও বেশি ক্ষেপে যাবে। ইমন, মিমের কথা আমি জানতাম না, বিশ্বাস কর। আমি শুধু তোকে আর আমাদের পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। আদিল যেভাবে চিৎকার করে আবারও সেই আদিল। আদিলের ভয়ে তুমি আমার স্বপ্নগুলোকে খুন করলে। তুমি বয়সে বড় বলে কি ভেবেছো তুমি যা করবে তাই ঠিক? আমি কোনোদিন তোমাকে স্ত্রীর চোখে দেখতে পারবো না। আমার কাছে তুমি চিরকাল ওই স্বার্থপর বড় বোনই থাকবে, যে নিজের কথা ভাবতে গিয়ে অন্যকে ধ্বংস করে দেয়। মিমের চোখের জলটার হিসেব তুমি দিতে পারবে তো? ঈশার নিজেকে ধরে রাখতে পারল না। ও ধীর পায়ে উঠে দাঁড়ালো। ইমনের এই রূঢ় কথাগুলো শোনার পর ওর আর কিছু বলার ভাষা ছিল না। ও ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমন পেছন থেকে আবার একটা তীক্ষ্ণ কথা ছুড়ে দিল। ঈশা দরজার কাছে গিয়ে একবার থামল। ওর মনে হলো পুরো পৃথিবীটা ওর মাথার উপর ভেঙে পড়ছে। ও যে সম্মানের জন্য এই বিয়েতে রাজি হয়েছিল, সেই সম্মান আজ ইমনের কাছে ধুলোয় মিশে গেছে। কাল সকালে আমি মিমের কাছে যাব, ওকে সব সত্যি বলে দেব। তুমি তোমার এই সংসার নিয়ে একা থাকো, আমি
এই মিথ্যে সম্পর্ক আর বইতে পারবো না। কাল থেকেই আমি ডিভোর্সের ব্যবস্থা করব। ঈশার পেছন ফিরে তাকালো না। ও টলটলে নিজের ঘরের দিকে চলে গেল। ইমন ঘরের বাতিটা নিভিয়ে দিয়ে একা অন্ধকারে বসে রইল। ওর মনে হলো মিমকে ফিরে পাওয়ার এটাই একমাত্র পথ। কিন্তু ও জানত না যে এই জেদ আর রাগের মাথায় ও যে ঈশাকে যে চরম আঘাতটা করেছে তার পরিণাম হতে পারে আরও ভয়ঙ্কর। অন্ধকার ঘরটিতে শুধু ইমনের ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল, আর পাশের ঘরে শোনা যাচ্ছিল ঈশার চাপা কান্নার আওয়াজ। রাতের সেই চরম অপমানের পর ভোরের আলো ফোটার আগেই ঈশা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও বুঝতে পারল যে বাড়িতে ওর উপস্থিতি ইমনের চোখে বিষের মতো লাগে, সেখানে জোর করে টিকে থাকা মানে দুজনের জীবনকে আরও নরক বানানো। ঈশা খুব সাবধানে একটা ছোট ব্যাগে নিজের গুটি কয়েক কাপড় ভরে নিল। ড্রয়ারে রাখা নিজের জমানো কিছু টাকা আর গহনা ব্যাগে পুরে ও ইমনের ঘরের দরজার দিকে একবার তাকালো। তারপর একটা কাগজে ছোট করে কিছু লিখে টেবিলের উপর রেখে ও নিঃশব্দে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। সারা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ঈশা এক অজানা গন্তব্যের দিকে পা বাড়াল। সকালে ইমন ঘুম থেকে উঠে আড়মোড়া ভেনে ড্রয়িং রুমে আসতেই দেখল পরিস্থিতি ভয়াবহ। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম পাথরের মতো বসে আছেন। ইমা খাতুন আর লতিফা বেগম হাউমাউ করে কাঁদছেন। ঈশার ঘর ফাঁকা, আলমারি খোলা। ইমন কিছু বুঝে ওঠার আগেই শফিকুল ইসলাম বাঘের মতো গর্জন করে ওর সামনে এসে দাঁড়ালেন। কোনো কথা না বলেই তিনি ইমনের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। ইমন ছিটকে গিয়ে সোফার ওপর পড়ল। পাপিষ্ট, তুই কি জানিস তুই কাল রাতে কি করেছিস? মেয়েটা তোর অপমান সহ্য করতে না পেরে ঘর ছেড়ে পালিয়েছে। আজ যদি ওর কোনো ক্ষতি হয় তবে আমি তোকে নিজ হাতে এই বাড়ি থেকে বের করে দেব। গালে হাত দিয়ে অবাক হয়ে, আব্বু, তুমি আমাকে মারলে? ঈশা আপু পালিয়েছে তো আমার কি দোষ? ও নিজেই তো আমাদের জীবনটা নষ্ট করেছে। ভেঙে পড়া গলায়, জীবন নষ্ট করেছে নাকি জীবন বাঁচিয়েছে সেটা তো তুই জানিস না রে গাদা। আদিল ফাড়ার গুন্ডা। ও ঈশাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। তোর আব্বু আর আমি অনেক চেষ্টা করেও ওকে রুখতে পারছিলাম না। ঈশা রাজি হয়েছিল শুধু নিজের আর আমাদের সম্মান বাঁচাতে। ও তোকে বলতো না যাতে তুই শান্তিতে থাকতে পারিস, আর তুই ওকে সিনিয়র বলে ছোট করলি, স্বার্থপর বললি। ইমা খাতুন কাঁদতে কাঁদতে ঈশার লেখা সেই চিরকুটটা ইমনের দিকে ছুড়ে দিলেন। ইমন কাঁপতে কাঁপতে সেটা পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, ইমন, তোকে মিমের থেকে আলাদা করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি শুধু চেয়েছিলাম তোরা সবাই শান্তিতে থাক। আমার জন্য তোদের সম্মান যাক, এটা আমি সইতে পারবো না। আমি চলে যাচ্ছি যাতে তুই তোর পছন্দের মানুষের সাথে সুখী হতে পারিস। মা বাবা, আমায় মাফ করে দিও। আম্মু, আদিল কি সত্যি বাড়িতে এসেছিল? এই ভাঙচুর কি তবে ওই করেছে? হ্যাঁ রে কুলাঙ্গার, তুই যখন কলেজের বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলি তখন ওই জানোয়ারটা বাড়িতে ঢুকে আমাদের সব কিছু তছনছ করছিল। আমরা ঈশাকে বাথরুমে লুকিয়ে রেখে ওর ইজ্জত বাঁচিয়েছি, আর তুই ফিরে এসে সেই মেয়েটাকে কথা দিয়ে মেরে ফেললি। তোর লজ্জা করে না? ছি! ইমনের পায়ের নিচের মাটি যেন সরে গেল। ও বুঝতে পারল ও কত বড় ভুল করেছে। ঈশা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওদের বাঁচিয়েছে, আর ও মিমের মোহে পড়ে ঈশাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইমনের ভেতরটা এখন অনুশোচনায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ও আর এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঈশাকে ফিরিয়ে আনবো। আমি জানতাম না ও এতটা সহ্য করেছে। ছোট আব্বু, আমি ওকে খুঁজে বের করবই। যখন ইমন গেট দিয়ে বেরোচ্ছিল, ওর চোখে তখন জল আর মনে এক রাশ জেদ। ও জানে না ঈশা কোথায় গেছে, কিন্তু ও এটাও জানে যে ঈশাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওর এই অপরাধবোধ মিটবে না। ও মিমকে পুরোপুরি ভুলে গেল। ওর মাথায় এখন শুধু ঈশার সেই ম্লান মুখটা ভাসছে। ও পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়তে শুরু করল। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় খুঁজতে লাগলো। শহরটা যেন আজ ইমনের জন্য এক গোলক ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। ও পাগলের মতো বাস স্ট্যান্ড আর রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ঈশার নাম ধরে খুঁজছে। কিন্তু ঈশা তখন বাস স্ট্যান্ডের জনাকীর্ণ ভিড়ে একা দাঁড়িয়ে কাঁপছিল। ও যখন একটা বাসে ওঠার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই দুটো কালো গ্লাসের মাইক্রোবাস বিকট শব্দে ব্রেক কষে ও সামনে এসে দাঁড়ালো। বাসের যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে 4-5 জন মুখোশধারী লোক নেমে এলো। তাদের মধ্যে একজনের হাতে সেই চীনা
চেনা রড। ঈশা চিৎকার করার সুযোগটুকুও পেল না। ওর মুখে একটা রুমাল চেপে ধরে হ্যাচকা টানে গাড়ির ভেতরে তুলে নেওয়া হলো। ভিড়ের মাঝে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পেল না, কারণ সবাই জানে এই গাড়িগুলো কার। শহর থেকে দূরে একটা পরিত্যক্ত গুদামঘরের ভেতর ঈশাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ওর মাথার ওপর একটা নিভু নিভু বাল্ব জ্বলছে। ঘরের কোণে সিগারেটের ধোঁয়ায় এক বিভৎস পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ পরই ঘরের নিস্তব্ধতা ভেঙে আদিল ভেতরে ঢুকলো। ওর গায়ে একটা লাল পাঞ্জাবি, মুখে সেই জঘন্য কুৎসিত হাসি। ও ঈশার খুব কাছে এসে দাঁড়ালো এবং ঈশার চিবুকটা নিজের নোংরা হাত দিয়ে উঁচিয়ে ধরলো। ঈশা ঘৃণয় মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর বাঁধন এতটাই শক্ত যে ও নড়তে পারছিল না। কি ভেবেছিল ঈশা বেবি? ওই ভেড়া ইমনের কাছে বিয়ে বসবে আমি টের পাবো না? ছেড়ে দেব? আরে আদিল যা একবার ধরে তা ও ছাড়তে জানে না। আজই হবে আমাদের শুভ পরিণয়। ওই কাজী সাহেবকে নিয়ে আসো। চিৎকার করে, আদিল, তুই আমাকে মেরে ফেল, তবুও আমি তোকে বিয়ে করব না। আমার বিয়ে হয়ে গেছে, আমি ইমনের স্ত্রী। তুই জানোয়ারের চেয়েও অধম। ঈশার কথায় আদিল হাসতে হাসতে বলে, স্ত্রী? ওই চ্যাংড়া ছেলেটা তো তোমাকে ঘর থেকে বের করে দিল। ওর মতো কাপুরুষকে দিয়ে কি আর আমাকে আটকানো যায়? কাজী সাহেব, আপনি কাগজ রেডি করুন। ওর হাতের ছাপ আমি জোর করেই নিয়ে নেব। আজকের রাতটা পার হলে তোমার ওই ইমন আর শ্বশুর বাড়ির চিরকালের জন্য আমাদের গোলাম হয়ে থাকবে। আদিল ঈশার চুলের মুঠি ধরে ওর মুখের কাছে একটা বিয়ের কবুল নামা ধরে। ঈশা দাঁত দিয়ে আদিলের হাতে কামড় বসিয়ে দিল। আদিল যন্ত্রণায় কোঁকিয়ে উঠে ঈশার গালে সজোরে একটা চড় মারল। ঈশার ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়তে শুরু করলো। ঠিক এই সময় বাইরে থেকে ইমনের গলার চিৎকার শোনা গেল। ইমন তখন গুদামঘরের গেটের কাছে আদিলের পাহারাদারদের সাথে হাতাহাতি করছে। ওর পরনে কলেজের সেই ধুলোমালি মাখার স্বর, কিন্তু চোখে আজ এক অদ্ভুত ক্ষিপ্রতা। ও জানে আদিল ছাড়া ঈশাকে আর কেউ তুলে নিতে পারে না, তাই ও সরাসরি আদিলের আস্তানায় হানা দিয়েছে। বাইরে থেকে, আদিল, ঈশাকে ছেড়ে দে। হিম্মত থাকলে সামনে আয়। পর্দার আড়ালে মেয়ে মানুষের উপর জুলুম করিস না। আদিল রুমের ভেতর থেকে হুঙ্কার দিয়ে, আরে বাঘের বাচ্চা তো দেখছি গুহায় ঢুকে পড়েছে। যা, ওকে ধর। আজ ঈশার সামনেই ওর ওই নামধারী স্বামীকে আমি চিরতরে পঙ্গু করে দেব। কাজী সাহেব, আপনি কাজ চালিয়ে যান। আমি এই ছোট আপদটাকে বিদায় করে আসছি। আদিল ঈশাকে ওভাবেই বেঁধে রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ঈশা মরণপণ চেষ্টা করছিল বাঁধন খোলার জন্য। ওর বুক ফেটে কান্না আসছিল। ও চাইছিল না ওর জন্য ইমনের কোনো ক্ষতি হোক। বাইরে তখন মারপিটের শব্দ শুরু হয়েছে। ইমনের শরীরে শক্তির চেয়ে জেদ বেশি ছিল। প্রতিটি আঘাত সহ্য করেও ও আদিলের দিকে এগোচ্ছিল। ও জানতো আজ যদিও হার মানে, তবে ঈশাকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। গুদামঘরের ভেতরে ঈশা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন ওর স্বামী সুরক্ষিত থাকে। গুদামঘরের ভেতরে যখন আদিল ঈশার দিকে তাকিয়ে পৈশাচিক উল্লাসে হাসছিল, ঠিক তখনই দরজার পাশের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ইমন একটা ইটের টুকরো দিয়ে জানালা ভেঙে ভেতরে ঝাঁপিয়ে পড়ল। ওর কপাল দিয়ে রক্ত ঝরছে, শর্টের হাতা ছিঁড়ে গেছে, কিন্তু ওর দু চোখে এখন মরণ পঞ্জিত। আদিল কিছু বুঝে ওঠার আগেই ইমন বাঘের মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। এতদিনের শান্ত লাজুক ইমনটা যেন এক রুদ্র মূর্তিতে পরিণত হয়েছে। আদিলের হাতে থাকা হকি স্টিকটা কেড়ে নিয়ে ইমন সজোরে আদিলের পায়ে আঘাত করল। আদিল যন্ত্রণায় আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। মেঝেতে কাতরাতে কাতরাতে, ধর ওকে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এটাকে। আদিলের সাঙ্গপাঙ্গরা তেড়ে আসতেই ইমন দ্রুত ঈশার কাছে গিয়ে ওর হাতের বাঁধনগুলো এক ঝটকায় খুলে ফেলল। ঈশা বাঁধনমুক্ত হতেই ইমনকে জড়িয়ে ধরল। ঈশার চোখের জল ইমনের বুকের রক্ত আর ঘামের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। ইমন ঈশাকে নিজের পেছনে আড়াল করে দাঁড়ালো। ওর হাতে এখন সেই হকি স্টিক। ও ঈশার দিকে না তাকিয়েই খুব শান্ত অথচ কঠোর গলায় কথা বলতে শুরু করল। ঈশা, তুই আমার পেছনে থাক। আজ এই জানোয়ারটাকে আমি জ্যান্ত ছাড়ব না। ও আমাদের পরিবারের দিকে হাত বাড়ানোর সাহস পেয়েছে কারণ আমি এতদিন কাপুরুষের মতো ঘুরেছি। আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম। ইমন যখন আদিলকে শেষবারের মতো মারতে উদ্যত হলো, তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম পুলিশ নিয়ে ঠিক সময় আস্তানায় হানা দিয়েছেন। পুলিশ আদিল আর ওর দলবলকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। গুদামঘরের ভেতর তখন শুধু হাঁপড় টানা নিঃশ্বাসের শব্দ। শফিকুল ইসলাম আর রবিউল সাহেব ইমনের সাহস দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ইমন ধীর পায়ে ঈশার সামনে এসে দাঁড়াল। ঈশা তখনও থরথর করে কাঁপছে। ঈশা, আমাকে মাফ করে দাও। আমি মিমকে নিয়ে যা বলেছি সব ভুলে যাও। আজ যখন আদিল তোমাকে তুলে নিয়ে এলো, তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। ইমন, তুই জানিস না আমি এই কথাটা শোনার জন্য কতটা অপেক্ষা করেছি। আমি বুঝিনি যে ছোটবেলা থেকে তোমাকে বড় বোন হিসেবে দেখার আড়ালে
আমি আসলে তোমাকেই ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া আমার এই বাড়ির কোনো অস্তিত্ব নেই। আমি শুধু পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিলাম রে। তুই আমাকে ঘৃণা করবে জেনেও আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ আমি তোকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ইমন ঈশার কোপালে আলতো করে একটা চুমু খেল। এটা ছিল ওদের সম্পর্কের এক নতুন শুরু। মিমের স্মৃতি এখন ইমনের কাছে এক ফিকে হয়ে যাওয়া স্বপ্ন, আর ঈশা হলো ওর জীবনের জলজ্যান্ত ধ্রুবতারা। রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম এগিয়ে এসে ইমনের কাঁধে হাত রাখলেন। তাদের চোখে আজ গর্বের জল। বাড়ির বড়রা বুঝতে পারলেন যে অশান্তির ভয় তারা এই বিয়ে দিয়েছিলেন, সেই অশান্তিই আজ এই দুজনকে এক নিবিড় বন্ধনে বেঁধে দিল। চল বাবা, ঈশাকে নিয়ে বাড়ি চল। লতিফা আর ইমা তোর জন্য পথ চেয়ে বসে আছে। আজ তোদের সত্যিকারের বাসর রাত হবে। ইমন আর ঈশা একে অপরের হাত ধরে গুদামঘর থেকে বেরিয়ে এলো। বিকেলের পড়ন্ত রোদ ওদের নতুন জীবনের ওপর এসে পড়ল। ইমন বুঝতে পারল, সিনিয়র চাচাতো বোন যখন বউ হয় তখন তার শাসনে মায়া থাকে আর ভালোবাসায় থাকে এক গভীর প্রশান্তি। মিমের কথা ওর আর মনে পড়ছে না, কারণ ওর মনের পুরোটা জায়গা জুড়ে এখন শুধু ঈশার রাজত্ব। আদিল জেলে যাওয়ার পর পাড়ায় স্বস্তি ফিরলেও ইমনের মনে এক ফোঁটা অস্বস্তি তখনও খচখচ করছিল। মিমকে ওভাবে মাঝপথে ফেলে আসার অনুশোচনা ওকে মুক্তি দিচ্ছিল না। ঈশা সেটা ইমনের চোখ দেখেই বুঝতে পেরেছিল। তাই নিজের বিয়ের শাড়িটা গুছিয়ে আলমারিতে রাখার সময় ঈশা স্থির করল, ইমনের জীবনের এই অপূর্ণতা ওকেই পূর্ণ করতে হবে। পরদিন দুপুরে কাউকে কিছু না জানিয়ে ঈশা সরাসরি চলে গেল মিমের বাড়িতে। মিম তখন ঘরে একা বসে জানালার বাইরে তাকিয়েছিল। ঈশাকে দেখে মিম থত্তমত খেয়ে গেল। কোনো সূচনা ছাড়াই ঈশা বলল, মিম, আমি ইমনের স্ত্রী এবং সম্পর্কে ওর চাচাতো বোন। জানি তুমি ইমনকে ভালোবাসো, আর ইমনও তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি চেয়েছিল, কিন্তু আমাদের বিয়েটা কোনো প্রেম থেকে হয়নি মিম, হয়েছে আদিলের হাত থেকে এই পরিবার আর আমাকে বাঁচানোর জন্য। আমি ইমনের আচরণ দেখে অনেক কিছু ভেবেছিলাম আপু, কিন্তু সত্যিটা যে এতটা ভয়ঙ্কর তা বুঝতে পারিনি। ও কেন আমায় কিছু বলল না? ও তোমাকে খুব সম্মান করে মিম, তাই নিজের অসহায়তার কথা বলে তোমায় ছোট করতে চাইনি। ও আজ তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহসও পাবে না, তাই আমি এসেছি তোমাকে অনুরোধ করতে। তুমি ইমনকে ঘৃণা করো না, পরিস্থিতির শিকার হয়ে আমরা আজ এখানে। মিম দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর ঈশার হাত দুটো ধরে ম্লান হাসল। ও বুঝতে পারল ইমনের জীবনে ঈশার মতো এক বলিষ্ঠ নারীরই প্রয়োজন। মিম হাসি মুখে ইমনকে মুক্তি দিল। ঈশা বাড়ি ফিরে যখন দেখল ইমন ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে, ও আলতো করে ইমনের মাথায় হাত রাখল। আমি মিমের সাথে কথা বলে এসেছি ইমন, ও সব বুঝেছে, ও তোকে ক্ষমা করে দিয়েছে। এখন থেকে তোর মনে আর কোনো লুকোচুরি থাকবে না। ইমন অবাক হয়ে ঈশার দিকে তাকালো। ওর মনে হলো ঈশা শুধু ওর স্ত্রী নয়, ও ইমনের সব পাপ আর যন্ত্রণার মুক্তিদাত্রী। রাত বাড়ার সাথে সাথে পুরো বাড়িটা এক শান্ত মায়ায় ডুবে গেল। আজ আর মেঝেতে বিছানা পাতা নেই। ইমনের ঘরে আজ রজনীগন্ধার সুবাস আর এক স্নিগ্ধ আলো। ঈশা আয়নার সামনে বসে নিজের গলার হারটা খুলছিল, এমন সময় ইমন পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখল। ঈশা, আজকে আমি মেঝেতে শোবো? হার্টবিট কিন্তু এখনো কমেনি। তুই তো দেখছিস চিরকালই লাজুক থাকবি। মেঝেতে শুলে আমার এই মায়া ভরা শাসন কে সহ্য করবে বল? আর শোন, আজ কিন্তু কোনো আপডাক চলবে না। ঠিক আছে ঈশা, আমি আসলে জানতামই না যে সিনিয়র চাচাতো বোন এত দারুণ করে ভালোবাসতে পারে। আজ থেকে আমি তোমার সব শাসন মাথা পেতে নেব। ইমন আলতো করে ঈশাকে নিজের বাহুবন্ধী করল। ঈশার লম্বা চুলের সুবাস ইমনের সব দুশ্চিন্তা মুছে দিল। আজ আর ওদের মাঝে মিমের স্মৃতি নেই, আদিলের ভয় নেই, আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। ঈশা ইমনের বুকে মাথা রেখে অনুভব করল, এই মানুষটার আশ্রয়ে ও জীবনের শ্রেষ্ঠ সুখ খুঁজে পেয়েছে। জানালার বাইরে চাঁদের আলো তখন ওদের নতুন জীবনের ওপর এক রূপালী চাদর বিছিয়ে দিয়েছে। অনেক রাত হলো ইমন, এবার বাতিটা নেভাও। কাল থেকে আমাদের নতুন দিনের শুরু। না, আজ বাতি নেভাবো না। আজ আমি তোমার মায়াভরা চোখের আলোয় সারা রাত কাটিয়ে দিতে চাই। তোমাকে অনেক ভালোবাসি ঈশা। ঈশার ঠাটে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। ইমন আর ঈশার এই অসম কিন্তু গভীর ভালোবাসার গল্পটি এক পূর্ণতা পেল। তাদের ঘরটি আজ শুধু ইট পাথরের দেওয়াল নয়, হয়ে উঠল এক টুকরো স্বর্গ।